ভাবুন তো, আকাশের দিকে তাকালেন, কালো মেঘ জমছে, বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসছে। ঠিক কয়েক সেকেন্ড, হ্যাঁ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের খুব চেনা চারপাশের পরিবেশটা এক ভয়াবহ মৃত্যুফাদে পরিণত হতে পারে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক অদৃশ্য শিকারী নিয়ে কথা বলবো, যা প্রতি বছর আক্ষরিক অর্থেই কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। আমি বজ্রপাতের কথাই বলছি। এটা কিন্তু কোনো সাধারণ বইয়ের পাতার বিজ্ঞান ক্লাস নয়, এটা একদম জীবন বাঁচানোর একটা বাস্তব নির্দেশিকা। তো চলেন, আর কথা না বাড়িয়ে এই বিষয়টার একদম গভীরে ঢুকে যাই এবং জেনে নিই কিভাবে আমরা এই নীরব ঘাতকের হাত থেকে রক্ষা পেতে পারি। কথাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু এর পেছনের বাস্তবতাটা একবার চিন্তা করুন। ধরেন একজন কৃষক তার চেনা মাঠে কাজ করছেন, কিংবা একজন জেলে নদীতে জাল ফেলছেন। সবকিছু স্বাভাবিক, আর ঠিক তখনই হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসা এক তীব্র আলোর ঝলকানি সব শেষ করে দেয়। আমাদের আজকের এই আলোচনাটা ঠিক এই কারণেই এত বেশি জরুরি। মানুষ মারা যাচ্ছে শুধু এই কারণে নয় যে বজ্রপাত খুব ভয়ানক একটা প্রাকৃতিক দুর্যোগ, বরং আসল কারণ হল এই দুর্যোগের সময় প্রাথমিক নিরাপত্তার বেসিক বিষয়গুলোই আমাদের অনেকের অজানা। আচ্ছা, এই যে 427 সংখ্যাটা, এটা কি শুধু একটা সাধারণ নম্বর? একেবারেই না। এটা আমাদের পুরো দেশের জন্য একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। ভাবলে অবাক হবেন, শুধুমাত্র 2020 সালেই আমাদের এই বাংলাদেশে 427 জন মানুষ এই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। 2016 কথা তো আমাদের অনেকেরই হয়তো মনে আছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে মাত্র 2 দিনে 81 জন মারা যাওয়ার পর সরকার বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়। মানে বুঝতে পারছেন তো, বজ্রপাত এখন আর বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়, এটা রীতিমতো একটা ভয়ঙ্কর জাতীয় সংকট। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। বজ্রপাতে মৃত্যুর হার কিন্তু দেশের সব জায়গায় সমান না। এটা মূলত আমাদের গ্রামীণ এলাকাগুলোতেই সবচেয়ে বেশি আঘাত হানে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যে হাওর অববাহিকা আছে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, আর উত্তর পশ্চিমাঞ্চলের দিনাজপুর বা চাঁপাইনবাবগঞ্জের মতো জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। কিন্তু প্রশ্ন হল, কেন এই নির্দিষ্ট এলাকাগুলোতেই মৃত্যুহার এত বেশি? চলেন এর পেছনের খুব সাধারণ বিজ্ঞানটা একটু বুঝে নেওয়া যাক। তাহলে বজ্রপাত আসলে কি? খুব সহজ ভাষায় যদি বলি, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা তো বাড়ছেই, তাই না? আর এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ওপরে উঠে যাচ্ছে। এখন বঙ্গোপসাগর থেকে আসা এই উষ্ণ আর আর্দ্র বাতাসের সাথে যখন উত্তরের ওই শীতল বাতাসের প্রচণ্ড সংঘর্ষ হয়, তখন মেঘের ভেতরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। আর এই বিশাল চার্জ যখন সুযোগ পেয়ে সোজা মাটিতে নেমে আসে, ঠিক তখনই আমরা তাকে বজ্রপাত বলি। বর্তমানের এই দূষণ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে এই বজ্রপাতের তীব্রতা আগের চেয়ে কয়েকশো গুণ বেড়ে গেছে। একটু পেছনের দিকে তাকালে আমরা দেখব, একসময় আমাদের গ্রামগঞ্জে প্রচুর উঁচু উঁচু গাছ ছিল। তালগাছ বা অন্যান্য বড় গাছগুলো প্রাকৃতিকভাবেই বজ্রপাতকে সোজা মাটিতে নামিয়ে আনত, যেটাকে আমরা আর্থিং বলি। কিন্তু এখন কি হয়েছে? কৃষিজমি বাড়ানোর জন্য বিশেষ করে ওই হাওর অঞ্চলে আমরা নির্বিচারে এই উঁচু গাছগুলো কেটে সাফ করে ফেলেছি। এর ফলাফলটা কি দাঁড়ালো? এখন ওই ধুধু খোলা মাঠে কাজ করা মানুষটি হয়ে গেছেন সবচেয়ে উঁচু বস্তু, আর বজ্রপাত সবসময় তার সবচেয়ে কাছের বা উঁচু বস্তুকেই কিন্তু আগে টার্গেট করে। এটা একদম সাধারণ একটা নিয়ম। আর ঠিক এই কারণেই আমাদের কৃষক এবং জেলে ভাইরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। একে তো তারা একদম খোলা মাঠে বা পানিতে থাকেন, তার উপর শরীর থাকে ভেজা। আমরা সবাই জানি, ভেজা চামড়ায় বিদ্যুতের পরিবাহিতা বহু গুণ বেড়ে যায়। এর সাথে আবার যোগ হয় তাদের হাতের কাস্তে, নিড়ানি বা মাছ ধরার জালের মতো ধাতব যন্ত্রপাতি। এই বাঁকা ধাতব বস্তুগুলো মেঘের বৈদ্যুতিক চার্জকে একেবারে চুম্বকের মতো টেনে আনে নিজের দিকে। এজন্যই দেখবেন বোরো ধান কাটার মৌসুমেই এই মৃত্যুর মিছিল সবচেয়ে দীর্ঘ হয়। আমরা প্রতিদিন না জেনে এমন কিছু কাজ করি যা ঝড়ের সময় আক্ষরিক অর্থে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। আকাশে মেঘ ডাকলে অনেকেই দৌড়ে গিয়ে কোনো একা দাঁড়িয়ে থাকা গাছের নিচে আশ্রয় নেন, যেটা জীবনের সবচেয়ে বড় ভুল। কেউ পানিতে গোসল করতে থাকেন, কিংবা খোলা মাঠে কাজ চালিয়েই যান। অনেকেই আবার খুব স্বাভাবিকভাবে মোবাইল ফোন ব্যবহার করেন বা ছাতা মাথায় দিয়ে হাঁটেন, যে ছাতার ডাঁটটা আবার ধাতব। আবার অনেকেই দৌড়ে গিয়ে টিনের চালার নিচে আশ্রয় নেন, ভাবেন বেঁচে গেলাম। কিন্তু এটা আসলে একটা মরণ ফাঁদ।
টিনের চালায় বিদ্যুৎ খুব সহজেই আটকে যায় এবং ভেতরে থাকা মানুষকে সাথে সাথে আঘাত করে। গ্রামে কিন্তু একটা মারাত্মক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই মনে করেন মাঠে বজ্রপাত শুরু হলে সেখানে শুধু একটু নিচু হয়ে বসলেই বুঝি আর কোনো বিপদ নেই। বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলছেন এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। সত্যিটা হলো ঝড়ের সময় খোলা আকাশের নিচে আসলে কোনো জায়গায় নিরাপদ নয়। নিচু হয়ে বসলে ঝুঁকি হয়তো সামান্য কমতে পারে, কিন্তু তা কখনোই কাউকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। একমাত্র উপায় হলো যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যাওয়া। এছাড়া আর কোনো অপশন নেই। তাহলে এখন প্রশ্ন আসে, বাঁচার উপায় কি? আকাশে যখন কালো মেঘ জমতে শুরু করবে বা দমকা হাওয়া বইবে, ঠিক তখনই সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের সবচেয়ে বড় বোকামি হল আমরা ভাবি, আরে বৃষ্টি তো এখনও শুরু হয়নি, কাজটা শেষ করেই যাই। এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে যেখানে বৃষ্টি হচ্ছে সেখান থেকে 10 মাইল দূরেও কিন্তু বজ্রপাত আঘাত হানতে পারে। তাই বৃষ্টি শুরু হওয়ার জন্য 1 সেকেন্ডও অপেক্ষা করা যাবে না। প্রথম লক্ষণ দেখলেই বাইরের সব কাজ অবিলম্বে বন্ধ করে দিতে হবে। জীবন বাঁচানোর জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা খুব সুন্দর একটা নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এটাকে বলা হয় 30-30 রুল বা 30-30 নিয়ম। নিয়মটা খুব সহজ। বজ্রপাতের আলো দেখার পর আপনি সেকেন্ড গোনা শুরু করবেন। যদি 30 সেকেন্ড হওয়ার আগেই মেঘের গর্জন শুনতে পান, তার মানে বিপদ খুব কাছেই। একদম সাথে সাথে ভেতরে চলে যেতে হবে। আর দ্বিতীয় 30 হল শেষবার মেঘ ডাকার পর অন্তত 30 মিনিট ঘরের ভেতর অপেক্ষা করতে হবে। আকাশ পরিষ্কার মনে হলেও এই আধা ঘন্টা বাইরে বেরোনো একেবারেই উচিত নয়। এখন প্রশ্ন হল, নিরাপদ আশ্রয় বলতে আমরা আসলে কি বুঝি, বা আশ্রয়ের জন্য আমাদের কোথায় যাওয়া উচিত? সবচেয়ে ভালো হলো ইট সিমেন্টের তৈরি চারদিক ঘেরা কোনো শক্ত দালান বা বাড়ির ভেতরে ঢোকা। যদি আশপাশে এমন কোনো দালান না থাকে, তবে একটি সম্পূর্ণ ঢাকা হার্ড টপ বা ধাতব বডির গাড়ির ভেতরে আশ্রয় নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, গাড়ির জানালা কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে। গাড়ির ধাতব বডি বিদ্যুৎকে সরাসরি মাটির দিকে নিয়ে যায়, ফলে ভেতরের মানুষটি একদম সুরক্ষিত থাকেন। অপরদিকে কিছু জায়গা আছে যেগুলো ঝড়ের সময় আক্ষরিক অর্থে মৃত্যুফাদ। যেমন ধরুন খোলা কৃষি জমি, নদীর পাড় বা হাওরের মাঝে নৌকায় থাকা সবচেয়ে বেশি বিপজ্জনক। মাঠে একা দাঁড়িয়ে থাকা কোনো গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছে তো কখনোই যাওয়া উচিত নয়। আর ওই যে একটা কথা আগেই বলেছিলাম, আবারও জোর দিয়ে বলছি, টিনের চালা বা শেডের নিচে কখনোই দাঁড়ানো যাবে না। একটা মর্মান্তিক ঘটনায় দেখা গেছে ঝড়ের সময় টিনের চালার নিচে আশ্রয় নেওয়ায় একই পরিবারের 16 জন সদস্য একসাথে প্রাণ হারিয়েছেন। ভাবা যায়। এখন ধরেন এমন একটা পরিস্থিতি হলো যে কেউ একেবারে খোলা মাঠে আটকা পড়েছেন, আশপাশে কোনো দালান বা গাড়ি কিচ্ছু নেই, এবং হঠাৎ করে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে বা চামড়ায় শিরশিরে অনুভূতি হচ্ছে। তার মানে হলো ঠিক সেখানেই বজ্রপাত হতে যাচ্ছে। এটা একেবারে চরম মুহূর্তের একটা সতর্কতা। তখন আর দৌড়ানোর কোনো সময় নেই, সাথে সাথে মাটিতে সেজদার মতো ভঙ্গিতে বসে পড়তে হবে। 2 পা একসাথে রেখে হাঁটু এবং হাতের বৃদ্ধাঙ্গুলি মাটিতে স্পর্শ করে মাথা নিচু করে ফেলতে হবে। এতে শরীরে বিদ্যুৎ প্রবাহের রাস্তাটা সবচেয়ে ছোট হবে এবং গ্রাউন্ড কারেন্ট থেকে বাঁচার একটা শেষ সুযোগ অন্তত তৈরি হবে। আর যদি এমন হয় যে চোখের সামনেই কেউ বজ্রপাতে আক্রান্ত হলেন, তবে ভয় পেয়ে দূরে সরে যাওয়া যাবে না। অনেকেই ভাবেন আক্রান্ত ব্যক্তিকে ধরলে হয়তো তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হবেন। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো বৈদ্যুতিক চার্জ আটকে থাকে না, তাকে নির্দ্বিধায় স্পর্শ করা যাবে। তখন প্রথম কাজই হল এক মুহূর্ত দেরি না করে তাকে দ্রুত নিকটস্থ ক্লিনিক বা হাসপাতালে নিয়ে যাওয়া। সঠিক সময়ে চিকিৎসা পেলে ওই মানুষটার জীবন বাঁচানো পুরোপুরি সম্ভব। আমাদের আজকের এই পুরো আলোচনার সারমর্ম যদি আমি শুধু একটা বাক্যে বলতে চাই, তবে সেটা হলো মেঘ ডাকলেই ভেতরে যান। এটা শুধু একটা স্লোগান নয়, এটা আসলে বেঁচে থাকার মন্ত্র। কৃষিকাজ, মাছ ধরা বা মাঠে গরু চড়ানো, জীবিকার জন্য এগুলো জরুরি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জীবনের চেয়ে মূল্যবান আর কিছু কি হতে পারে? বজ্রপাতকে ঠেকানো আমাদের হাতে নেই, কিন্তু এই যে একটুখানি সচেতনতা, এটাই কিন্তু আমাদের রক্ষা করতে পারে। আমরা আমাদের এই বিশেষ আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মনে রাখবেন, কয়েক সেকেন্ডের সচেতনতাই বাঁচাতে পারে একটি আস্ত জীবন। পরের বার যখন আকাশ কালো হয়ে আসবে, তখন কি আমরা প্রস্তুত থাকব? আমাদের পরিবারের সদস্য, গ্রামের কৃষক বা জেলে ভাইদের এই তথ্যগুলো জানানো কিন্তু অত্যন্ত জরুরি।
তাই আমি অনুরোধ করব এই আলোচনাটি সবার সাথে শেয়ার করুন, কারণ কে জানে আপনার জানানো ছোট্ট একটা তথ্যই হয়তো আগামী ঝড়ে কারো না কারো জীবন বাঁচিয়ে দেবে। নিরাপদে থাকুন, সবসময় সতর্ক থাকুন।